আমার একজন স্টুডেন্ট আমাকে কমেন্টে জানালো যে দাদা 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে এই টাইপের প্রশ্নগুলো মানে এই প্রশ্নগুলো এসেছিল, সেগুলোই আমি একটু শেয়ার করছি। চটপট দেখে নাও যে কথাকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী, এই প্রশ্নটা নাকি এসেছিল। সঠিক উত্তর কেরল। প্রধানমন্ত্রী রোজগার যোজনা প্রকল্প এটা কবে চালু হয়? 1993 সালে। তার মানে তুমি বুঝতেই পারছো যে দাদা এই যে শাস্ত্রীয় নৃত্য, আমাদের যে 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, এই শাস্ত্রীয় নৃত্য থেকে তোমার প্রশ্ন তুলছে, যোজনা বা প্রকল্প থেকে প্রশ্ন তুলছে। আমি পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আবার আমি মার্ক করে দেবো এখন যে কোন কোন মানে প্রশ্নগুলো তুমি পড়বে, কতটা কিভাবে পড়বে। তারপর দেখো এই প্রশ্নটা এসেছিল যে গুরু এম কে সরোজা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। তারপরে পাবলিক এক্সমিনেশন বিল 2024-এর অধীনে পেপার ফাঁসের অপরাধের উপর আরোপিত কত টাকা পর্যন্ত আর কি হতে পারে, মানে কত টাকা পর্যন্ত তোমাকে দিতে হতে পারে, সেটা হচ্ছে 1 কোটি টাকা পর্যন্ত। ঠিক আছে। তারপরে দেখো এরকম একটা প্রশ্ন এসেছিল যে কোন উদ্ভিদের ফল উপরের দিকে বৃদ্ধি পায়? অপশনে নাকি স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি সঠিক উত্তর। সুপ্রিম কোর্টের প্রথম কোন মহিলা বিচারপতি যিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন? সম্প্রতি মারা গেছেন ফতেমা বিবি। তাই না? এগুলো কিন্তু আমি সব করিয়ে দিয়েছি তোমাদের, আমি আবার পিডিএফ গুলো গুছিয়ে তুলে দিচ্ছি। তারপরে দেখো জনগণনা থেকে একটা প্রশ্ন এসেছিল যে কোন বছরে জাতিগত বিরোধিতার কারণে আসামের আদমশুমারি করা হয়নি? সেটা হচ্ছে 1981 সালে। অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় লেখা। তারপরে দেখো এই যে অর্থনীতি থেকে নাকি এই প্রশ্নটা এসেছিল যে এটিএম কোন খাতের মধ্যে পড়ে? এটিএম হচ্ছে তৃতীয় খাত। তুমি দেখো তোমাদের আমি করিয়ে দিয়েছি যে ওই তোমার হচ্ছে অর্থনীতির যে ক্লাসটা আমি করেছি, একটা ক্লাসের মধ্যেই কিন্তু দেওয়া আছে ব্যাংকিং পরিষেবা, এটা কিন্তু তোমার হচ্ছে তৃতীয় খাতের মধ্যে পড়ছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এটিএম এটা ব্যাংকের মধ্যেই পড়ে, তাহলে তৃতীয় খাত তুমি অবশ্যই করে দিয়ে আসতে পারবে, তাই না বস? তারপরে দেখো ম্যান্ডেলিপের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি করা? পারমাণবিক ভরের উপর। আমি বলে দিয়েছিলাম যে দেখো সায়েন্সের থেকে কিন্তু অনেকে বলছে দাদা যে হচ্ছে প্রশ্নগুলো বেশিরভাগই সায়েন্সের থেকে 4 থেকে 5টা প্রশ্ন নাকি ওরা তুলেছে। ঠিক আছে, সব প্রশ্ন তো আমি পাইনি, মানে অনেকে আমাকে যেগুলো বলেছে আমি সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি। যে নোবেল গ্যাস বা উৎকর্ষ গ্যাস কোন শ্রেণীর মধ্যে পড়ছে? মানে পর্যায় সারণী থেকে 2টো প্রশ্ন তুলেছে। আর একটা আবিষ্কার মানে কত সালে, এই যে আমি একটু আগেই দেখো বিকালের দিকে করিয়ে দিয়েছিলাম তোমাদের ওই যে ওই যে মাইকেল ফ্যারাডে কত সালে তোমার হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করে। এই তোমার হচ্ছে সায়েন্স থেকে নাকি তোমার হচ্ছে 4-5টা করে প্রশ্ন আসছে, মানে ফার্স্ট শিফটে এসেছে। তার মানে তোমাকে সায়েন্সের এই তথ্যগুলো তোমাকে একটু জোর দিতে হবে। ঠিক আছে, আমি বলে দেবো এই পর্যায় সারণীর উপর আমি একটা ক্লাস আনছি, চটপটে একটু দেখে নিবে। আর দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন তুমি কিভাবে পড়বে আমি বলে দিচ্ছি। তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে তোমরা এই মুহূর্তে কোন কোন টপিকগুলো বেশ ভালো করে মানে আর কি রিভিশন করবা। দেখো এই যে বাজেট, অনেকে আমাকে বলছে দাদা বাজেট থেকে নাকি একটা প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি কি প্রশ্ন ছিল সেটা কেউ বলতে পারেনি। তবে আমি তোমাকে বলছি বাজেটটা 2 পেজ রয়েছে, এই 2024-এর বাজেটটা একটু দেখে নাও। তার মধ্যে দেখো যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, সংবিধানে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা আছে কত নং ধারায়? 112 নং ধারায়। এটা মাথায় রাখবে। 2024-25-এ বাজেটের মূল ফোকাস কি ছিল? কর্মসংস্থান, দক্ষতা, মেসমি, মধ্যবিত্ত। বাজেট দেখো বিকশিত ভারত 2047, এইটাই ছিল কিন্তু 2024-এ বাজেটের মানে রূপরেখার প্রতিফলিত করেছে, মানে এইটাই ছিল প্রধান লক্ষ্য আর কি, এটা বলতে পারো যে এই তথ্যটা কিন্তু মাথায় রাখবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে দেখো এই যে 2024-25 বাজেটে 9টি বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারপরে দেখো এই যে বাজেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার 4র্থ পর্বটা শুরু করা হয়েছে, এই তথ্যটা দেখে নেবে। তারপরে দেখবে সামনে যে পরীক্ষা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই যে বিষ্ণুপুর মন্দির করিডর কোন রাজ্যে অবস্থিত? তারপরে মহাবোধি মন্দির করিডর এটা হচ্ছে বিহারে অবস্থিত। আচ্ছা, তারপরে তুমি দেখে নেবে যে বাজেটে এবারে 2024-এর বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্সকে বাতিল করা হয়েছে, এটা দেখে নেবে। বাজেটে ভারত সরকারের লক্ষ্য প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষকদেরকে নিযুক্ত করার কথা বলা হয়েছে, এটা দেখবে। তারপরে এই যে এনপিএল বাৎসল্য প্রকল্পটা কি, এই তথ্যটা দেখবে। যে কোশি মেচি আন্তঃসংযোগ প্রকল্প বিহারে অবস্থিত। দেখো এই তথ্যগুলো কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু আমি একদম তুলে ধরেছি তোমাদের মাঝে, এই তথ্যগুলো কিন্তু দেখে নেবে বাজেট থেকে। এশিয়ান গেমস থেকে প্রশ্ন এসছে আজকে ফার্স্ট শিফটে। এশিয়ান গেমস থেকে কি প্রশ্ন এসছে? এই যে দেখো প্রথম এশিয়ান গেমস, আমি তোমাদের এটা বলে দিয়েছিলাম, এটা মানে টাইপিং মিস্টেক ছিল, 1951 হবে। ঠিক আছে, দেখো প্রথম এশিয়ান গেমস 1951 সালে, তাই পরীক্ষায় এসেছিল যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর নিউ দিল্লিতে, এটা এসেছিল। তাহলে দেখে নেবে যে 9তম এশিয়ান গেমস। এবার দেখো এই প্রথম এশিয়ান গেমস যেটা হয়েছে তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, মাথায় রাখবে। ঠিক আছে, আর এই প্রথম এশিয়ান গেমসে ভারতের পদকের তালিকায় ভারতের স্থান ছিল 2য় সর্বোচ্চ। 9তম এশিয়ান গেমস 1982 সালে হয়, মাথায় রাখবে। এটাও নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, তখন ভারতের রাষ্ট্রপতি ছিল জ্ঞানী জৈন সিং। ঠিক আছে, এই তথ্যগুলো দেখো
আস্তে আস্তে কিন্তু তোমাদের ওপরের দিকে আসবে, একদম শুরু থেকে মানে প্রথম থেকে শুরু করছে বা 2018তেও চলে আসতে পারে যে 18তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়, ইন্দোনেশিয়ার জাকার্তায়। আর সেখানে ভারতের পদকের তালিকায় কততম মানে কত র্যাঙ্ক ছিল, অষ্টমতম। ঠিক আছে, এটা কিন্তু দেখে নিবে। তারপরে তুমি আর এই 19তম এশিয়ান গেমস 2023-এ যেটা হয়েছে সেটা তো দেখবেই। 19তম এশিয়ান গেমস 2023-এ যে চীনের হাংজুতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে মাথায় রাখবে ভারত রিলেটেড তথ্যগুলো দেখবে যে ভারত কতগুলো পদক পেয়েছিল। ভারত মোট 107টি পদক পেয়েছিল, তার মধ্যে 28টি গোল্ড, 38টি সিলভার আর 41টি ব্রোঞ্জ পেয়েছিল। আর এইখান থেকে তুমি এর সাথে দেখে নেবে এই পতাকাবাহী কারা ছিল, একটু দেখে নিবা। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু দেখে নিবা যে এই যে তোমার হচ্ছে 19তম যে এশিয়ান গেমসটা হলো সেখানে ভারতের পতাকাবাহী কে ছিল, তোমার হচ্ছে হরমনপ্রীত সিং, তারপরে খ্যাতমান বক্সার যে লাভনিয়া বরগোই। এইগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা। আর এই কারা স্বর্ণপদক পায় এই তথ্যগুলো দেখে নিবা এশিয়ান গেমস থেকে। চলে আসি অলিম্পিক থেকে প্রশ্ন এসছে। অলিম্পিক থেকে কি প্রশ্ন তুলেছে দেখো একটু চটপট। অলিম্পিক থেকে আজকে প্রশ্ন তুলেছে যে অভিনব বিন্দ্রা, এই যে এই তথ্যটা তুলেছে মানে অলিম্পিকের আগের প্রশ্ন আর কি, যে কে প্রথম ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী ছিলেন। অভিনব বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী। কত সালে? 2008 সালে। কত সালে কোন অলিম্পিকে সেটা তোমাকে জানতে চাইছিল। দেখো যেগুলো মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোই কিন্তু দেখো মাত্র 2 পেজ। এই 2 পেজ কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই তুলে ধরেছি। এবার এই চটপট তুমি 2 পেজটা দেখো, অলিম্পিকের ইতিহাসও কিন্তু দেওয়া আছে। এই যে তুমি দেখে নিলে প্রথম আধুনিক অলিম্পিক কত সালে শুরু হয়, 1896 সালে। কোথায়? গ্রিসের এথেন্সে। এই তথ্যগুলো কিন্তু তোমাকে এখন পড়ে নিতে হবে, রিভিশন করে নিবা। ভারতরত্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, দেখে নিবা। উৎসব, এই যে উৎসব, দেখো উৎসব থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর আমি এখানে তোমাকে এটা বলতে পারবো না যে দাদা তুমি এই যে এগুলো ছেড়ে দিয়ে মানে এখান থেকে 10-12টা প্রশ্ন ইম্পর্টেন্ট কিছু আমি বলে দিতে পারবো না যে এটা এটা পড়ো, বাদ বাকি এখান থেকে হয়ে যাবে। দেখো তোমার এই টপিক থেকে প্রশ্ন আসছে মানে এটাই অনেক, বিষয়টা বুঝতে পারছো? এই টপিক থেকে আর এখানে যা দেওয়া আছে, এই যে টিসিএস এর যাবতীয় 3-4 বছরের যে টাইপের প্রশ্নগুলো তুলছে, এই যে 75টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়ে নাও। তার সাথে দেখো এখানে যে প্রথম দিকে মানে যে তথ্যগুলো রয়েছে এগুলো সব একটু চটপট দেখে নাও। দেখো এই যে উড়িষ্যা থেকে এই যে উড়িষ্যার বিখ্যাত নবে কলেবর উৎসব, এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ। চটপট একটু তুমি, আমি কিন্তু অনেক আগেই তোমাদের এই পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, তখন বারবার করে তোমাদের বলতাম যে বস এগুলো ভালো করে পড়ে নাও। ঠিক আছে, যারা পড়ে নিয়েছো তোমরা কিন্তু এখন চটপট রিভিশন করবা। এই যে শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য বলো, প্রশ্ন আসছে না? দেখো একদম এখানে যা তথ্য দেওয়া আছে না, মানে ইজি টাইপের প্রশ্ন আসছে। পরীক্ষা আসছে যে তোমার হচ্ছে কুচিপুড়ি নৃত্যশৈলী কোন রাজ্যের সঙ্গে যুক্ত, কথাকলি কোন রাজ্যের, এগুলো ভারতনাট্যম কোন রাজ্যের, কত্থক, এগুলো ইজি টাইপের প্রশ্ন, একদম ইজি টাইপের প্রশ্ন আসছে। কিন্তু তোমাকে একটু ডিটেলস দিতে হবে। অনেকে বলছে দাদা যে প্রশ্নের লেভেল কিন্তু টাফ লেভেলে আসে, অনেকে বলছে টাফ আসছে, আবার কেউ বলছে দাদা ইজি টাইপের প্রশ্ন আসে। এবার এবার সেটা নির্ভর করে কি বলতো, প্রিপারেশনের উপর নির্ভর করে। যে যেমন প্রিপারেশন করছে তার কাছে সেরকম লাগবে। কেউ ধরো ঠিকঠাক যদি না পড়ে তাহলে তার কাছে টাফ লেভেলের প্রশ্ন লাগবে, আর কেউ যদি ঠিকঠাক পড়ে থাকে তাহলে সে বলবে দাদা ইজি টাইপের প্রশ্ন এসে। অনেকে আমাকে বলছে দাদা আমি 16টা মতো করতে পেরেছি, একদম 16টা জিকে প্রশ্ন একদম সঠিক হবে, বাকি কয়েকটা প্রশ্ন 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল সেগুলো পারিনি, আর সায়েন্সের থেকে দুটো কি তিনটে প্রশ্ন, দুটো প্রশ্ন মতো পারিনি। অনেকে এটা বলছে দাদা সায়েন্সের উপরে একটু ক্লাস করাও, তাহলে সামনে যাদের এক্সাম রয়েছে তাদের সুবিধা হবে। ঠিক আছে, সায়েন্সের উপরে দেখো ওই আবিষ্কারক একক থেকে পরীক্ষায় প্রশ্ন সামনের দিকে আসবে। আর ওই যে তোমার হচ্ছে পর্যায় সারণী, এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। আমি পর্যায় সারণীর উপরে একটা ক্লাস আনবো। তাহলে তুমি এই শাস্ত্রীয় নৃত্যটা এখন দেখে নেবে একটু চটপট। আদমশুমারি জনগণনা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি বারবার করে বলে দিতাম যে বস এই টপিকগুলো অবশ্যই পড়বা। এই যে ভারতের জনগণনা বা আদমশুমারি, এই যে টপিকগুলো তুমি দেখো, একদম বিস্তারিত তথ্য আমি দিয়ে দিয়েছি তোমাদের মাঝে। কয় পেজ? মাত্র 5 পেজের মধ্যে আমি তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম সমস্ত কিছু তথ্য এখানে দেখো। কোনটা প্রশ্ন যেন একটা এসেছিল এর মধ্যে রয়েছে। ঠিক আছে, যেমন ওই তোমার প্রশ্ন এসেছিল যে 2011 সালে জনগণনা অনুযায়ী তোমার হচ্ছে ভারতের হচ্ছে তোমার হচ্ছে সাক্ষরতার হার কত, কি এটা এরকম কি টাইপের একটা প্রশ্ন এসেছে। যাই হোক, তুমি জনগণনাটা পুরোটাই পড়ে নিলে, বিষয়টা বুঝতে পারলে। তারপরে দেখো তোমার সংবিধান থেকে মৌলিক কর্তব্য না মৌলিক অধিকার থেকে যেন প্রশ্ন একটা ছিল। তো সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া আছে। দেখো
18টা পেজ রয়েছে, অবশ্যই একটু বড়ই রয়েছে। গণপরিষদ সম্পর্কে দেখে নিলে যে কবে অস্থায়ী স্থায়ী সভাপতি কে ছিল, এই তথ্যগুলো তোমাকে দেখে নিতে হবে। তারপরে গণপরিষদের 11টি কমিশনের চেয়ারম্যান, যেমন খরচা কমিটির চেয়ারম্যান কে ছিলেন, কেন্দ্রীয় ক্ষমতা কমিটির চেয়ারম্যান, এগুলো একটু চটপট দেখে নিবা। এবার দেখো এই অংশ থেকে এসেছিল, তৃতীয় তম অংশ বা তৃতীয় পার্টে কি রয়েছে, মৌলিক অধিকার, এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে। আবার অনেকে বলছে দাদা যে মৌলিক কর্তব্য কতগুলো, 2023 অনুযায়ী মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে, সেটা এসেছিল যে এই প্রশ্নটা। হ্যাঁ, 1 মিনিট। এই যে এই প্রশ্নটা এসেছিল যে 2002 সালে মানে 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়, মানে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। বিষয়টা বুঝতে পারছো? এই টাইপে তুমি এখানে এটা পড়ে দেখো, এগুলো কিন্তু কমন সেন্স। যেমন মৌলিক কর্তব্য এখানে কতগুলো রয়েছে তুমি দেখেই বুঝছো দাদা, 11টা মৌলিক কর্তব্য দিয়েছে, মানে বর্তমানে 2023 অনুযায়ী মৌলিক কর্তব্য 11টা রয়েছে। বিষয়টা বুঝতে পারলে এইগুলো কিন্তু চটপট একটু রিভিশন করে নেবে। ধারা থেকে এসেছিল, ধারা থেকে এসেছিল। এই যে এই তথ্যটা এসেছিল যে পাবলিক সার্ভিস কমিশনের কার্যকালীন মেয়াদটা এসেছিল, এটা মনে হয় এসেছিল। ঠিক আছে। এই দেখো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, এই তথ্যগুলো চটপট একটু রিভিশন করে নাও। ঠিক আছে। আরও দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, তপশিলিও দেওয়া আছে, আর এমসিকিউ, এই এমসিকিউগুলো অবশ্যই পড়বে। মানে পড়বে বলতে কি, এই মুহূর্তে তো এত কিছু তোমার পড়া সম্ভব নয়। এবার যারা এগুলো আগে পড়ে নিয়েছো তোমরা চটপট রিভিশন করবে। দেখো যোজনা বা প্রকল্প, এই যোজনা বা প্রকল্প থেকেও কিন্তু প্রশ্ন আসছে। আমি তোমাকে বলেছিলাম যে এই যোজনা বা প্রকল্পটাও কিন্তু একটু পড়ে নিও। ঠিক আছে। এটাও কিন্তু টপিকটা গুরুত্বপূর্ণ, মানে অনেকের বলেছিলাম যারা পারবে না তাদের পড়তে আমি বারণ করেছিলাম, কিন্তু এখন দেখছি এই যোজনা বা প্রকল্প থেকে ওরা প্রশ্ন তুলছে। ঠিক আছে। যোজনা বা প্রকল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো এখান থেকে তো আমি জানি বস প্রশ্ন তোমাদের তুলবে। এই প্রথম পঞ্চবার্ষিক না তৃতীয় পঞ্চবার্ষিক থেকে এসেছিল, যে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমার হচ্ছে কিসের উপর জোর দেয়, কৃষি ক্ষেত্রের উপরে আর কি জোর দেওয়া হয়েছিল। তা এখান থেকে এবার তুমি মাথায় রাখবে এই তথ্যগুলো, যে কোন মডেল উপর ভিত্তি করে তৈরি করা, সালটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই সময় কি কি হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়, তার সাথে এক্সট্রা আরও এই প্রথম পঞ্চবার্ষিক দ্বিতীয় এগুলোও দেখতে হবে কিন্তু। ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে দেখে নিবা এই রোলিং প্ল্যান্ট কখন চলেছিল, তারপরে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কেবল 4 বছর চলেছিল, এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বারবার করে বলছি এই তথ্যগুলো কিন্তু অবশ্যই দেখবা। একদম সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলসে। হ্রদের থেকে কোনো প্রশ্ন আসেনি, পঞ্চায়েতি রাজ থেকে আসেনি, ভাষা থেকে আসেনি, বিশ্ব সংস্থা থেকে আসেনি, জাতীয় কংগ্রেস থেকে আসেনি, বিপ্লব থেকে এসেছে, সবুজ বিপ্লব। আচ্ছা দেখে নিও। ঠিক আছে। পদ্ম পুরস্কার থেকে আসেনি, জাতীয় আন্দোলন থেকে আসেনি, জাতীয় আন্দোলন থেকে একটা প্রশ্ন মনে হয় এসেছে, জাতীয় আন্দোলন থেকে তোমার 1 মিনিট বস, জাতীয় আন্দোলন থেকে 1900, এই যে এই প্রশ্নটা এসেছিল যে 1919 সালে এই রাওলাট আইন বা কালো বিল নামে পরিচিত, যেটা 1919 সালে এই আইনটি পাস হয়। এই আইন তৈরির সময় ভারতের গভর্নর যেটা ছিলেন লর্ড চেমসফোর্ড, এই প্রশ্নটা এসেছিল। তার মানে তুমি দেখো এখানে এসেছিল যে প্রশ্নটা এরকম এসেছিল যে 1919 সালে তোমার হচ্ছে সেই সময় আর কি ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। তাহলে তুমি যদি এই তথ্যটা পড়ে থাকো, তাহলে তুমি আমায় বলো যে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারতে না, যে লর্ড চেমসফোর্ড? অবশ্যই তুমি কিন্তু পারতে বস। বিষয়টা বুঝতে পারলে এই তথ্যগুলো তুমি আরেকটু দেখে নেবে। দেখো এতটা তোমাকে জিকেতে ভালো স্কোর করতে গেলে এই যে পিডিএফ দিয়েছে এতটা তোমাকে পড়তে হবে। গুহাচিত্র থেকে আসেনি, সিন্ধু সভ্যতা থেকে আসেনি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার থেকে এখান থেকে প্রশ্ন আসা বলতে এখান থেকে প্রশ্ন আসেনি। ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসেনি বলতে গিয়ে তবে একটা প্রশ্ন এসেছিল যে ভারতনাট্যমের সঙ্গে কে যুক্ত। এবার এখান থেকে একটা দেখো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় তুলে আসতে হবে যে এই যে যারা ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে, তাহলে ইনারা তো অবশ্যই ভারতনাট্যম সঙ্গীত মানে ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। বিষয়টা বুঝতে পারছো? এখান থেকে আসেনি ওই যে কে কোন নাট্যের সঙ্গে মানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কে কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। দেখো এই যে আমি ওই পিডিএফেই দিয়ে দিয়েছি, এই যে শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য, ওই পিডিএফের মধ্যেই কিন্তু তুমি ওই তথ্যটা পেয়ে যাবা। মধ্যযুগের ইতিহাস থেকে কিছু আসেনি। আর হচ্ছে তোমার এই অর্থনীতি থেকে এসেছিল, অর্থনীতির টপিকটা আমি খুঁজে পাচ্ছি না। অর্থনীতির টপিকটা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে। বাজেট, এই বাজেট বলছি কেন, অর্থনীতির টপিকটা গেল কোথায়? দেখো এর মধ্যে তোমাদের এই টেলিগ্রামে কিন্তু আমি অর্থনীতির টপিক দিয়ে দিয়েছি, ভারতের এই যে ভারতের অর্থনীতি, এখান থেকে কিন্তু বাস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ঠিক আছে। এই যে এখান থেকে গুরুত্বপূর্ণ, দেখো আমি বারবার করে বলতাম তোমাদের এগুলো পড়ে নাও। এই যে হ্যাঁ, এই যে কে কোন কোন খাতের সঙ্গে কোনটা যুক্ত, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এখানে মোটামুটি 91টা তোমার হচ্ছে এমসিকিউ রয়েছে, 91টা এমসিকিউ পড়বে, তার সাথে এই যে এক্সট্রা কিছু তথ্য,
এক্সট্রা এই এক একটা কোশ্চেনের সাথে যে এক্সট্রা তথ্যগুলো রয়েছে, এই নীতি আয়োগ, পরিকল্পনা কমিশন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলতাম এগুলো পড়ে নেবে। তৃতীয় খাতের সঙ্গে কি কি পড়ে না পড়ে, ঠিক আছে, আর কি দেখে নাও, আমি সব দিয়ে দিয়েছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি। অর্থনীতির এই জাতীয় আয়, জিডিপি, এগুলো সব পড়ে নিবা। কে কোন খাতের সঙ্গে কি যুক্ত, এটা মনে হয় দিয়েছি তো বস। এই দেখো, এই যে তৃতীয় খাতের উদাহরণ হচ্ছে পরিবহন, ব্যাংকিং। আর এখানে প্রশ্নটা এসেছিল যে এটিএম কোন খাতের মধ্যে পড়ে। তুমি এই তথ্যটা যখন পড়েছো, ব্যাংকিং যখন তৃতীয় খাতের মধ্যে পড়ছে, তাহলে এটিএমটাও তো একটা ব্যাংকের সঙ্গে যুক্ত, তাহলে এইটা তো কমন সেন্সের সঙ্গে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। বিষয়টা বুঝতে পারলে বস? এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ। যে পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, এগুলো বারবার করে বলছে, এগুলো দেখে যাও, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভালো স্কোর কিন্তু তোমাকে জিকেতে করতে হবে, সবাই কিন্তু ভালো করে পড়ছে, ভালো স্কোর করছে। তারপরে দেখো, তারপরে তোমাদের এক্সট্রা করে আমি তোমাদের এই যে রিভিশন ক্লাস যেগুলো করিয়েছি, দুটো রিভিশন ক্লাস করিয়েছিলাম, আরও তার সাথে এই যে 15টা ক্যাপসুল দিয়ে দিয়েছিলাম, এটা করবে। দুটো রিভিশন ক্লাস করেছিলাম, আর এক্সট্রা কিছু 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে, সেই এক্সট্রা তথ্যগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফটা, সেগুলো তুলে নিয়ে কিন্তু অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে। এইভাবে তুমি পড়তে থাকো, দেখো ভালো স্কোর করতে, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা, কেমন? রাখছি, জয় হিন্দ।